আজকের আলোচ্য বিষয় হচ্ছে অরবিন্দের ধারণায় শিক্ষার পাঠক্রম। অরবিন্দের ধারণায় শিক্ষার পাঠক্রম যে কোনো শিক্ষা ব্যবস্থাকে কার্যকরী রূপ দিতে হলে একটি সুপরিকল্পিত পাঠক্রমের প্রয়োজন, কারণ পাঠক্রমই শিক্ষার লক্ষ্যে পৌঁছানোর মাধ্যম। শ্রী অরবিন্দের ধারণা অনুযায়ী শিক্ষার উদ্দেশ্য হল শিক্ষার্থীকে একটি সামঞ্জস্যপূর্ণ, সমন্বিত ব্যক্তিসত্তার অধিকারী করে গড়ে তোলা। যে কোনো শিক্ষা ব্যবস্থাকে কার্যকরী রূপ দিতে হলে একটি সুপরিকল্পিত পাঠক্রমের প্রয়োজন, কারণ পাঠক্রমই শিক্ষার লক্ষ্যে পৌঁছানোর মাধ্যম। শ্রী অরবিন্দের ধারণা অনুযায়ী শিক্ষার উদ্দেশ্য হল শিক্ষার্থীকে একটি সামঞ্জস্যপূর্ণ, সমন্বিত ব্যক্তিসত্তার অধিকারী করে গড়ে তোলা। শ্রী অরবিন্দের ধারণা অনুযায়ী ব্যক্তির বিশ্বচেতনার বা পরম সত্যের উপলব্ধি, যার ফলশ্রুতি হিসাবে ব্যক্তিসত্তার সামঞ্জস্যপূর্ণ বিকাশ ঘটে, তার চারটি দিক বা মাত্রা আছে। শ্রী অরবিন্দের ধারণা অনুযায়ী ব্যক্তির বিশ্বচেতনার বা পরম সত্যের উপলব্ধি, যার ফলশ্রুতি হিসাবে ব্যক্তিসত্তার সামঞ্জস্যপূর্ণ বিকাশ ঘটে, তার চারটি দিক বা মাত্রা আছে। সেই চারটি দিক হলো প্রেম বা ভালোবাসা, জ্ঞান, শক্তি এবং সৌন্দর্য। প্রেম বা ভালোবাসা, জ্ঞান, শক্তি এবং সৌন্দর্য, এগুলিকে সামঞ্জস্যপূর্ণ ব্যক্তিসত্তা বিকাশের লক্ষণ হিসাবে অরবিন্দ চিহ্নিত করেছেন। অর্থাৎ শিক্ষার মাধ্যমে ব্যক্তি জীবনে যে বিকাশ সংঘটিত হবে, তার দ্বারা ব্যক্তির আত্মা প্রকৃত প্রেমানন্দে আপ্লুত হবে, মন শাশ্বত জ্ঞানের অধিকারী হবে, আর জীবনী শক্তি গতিবান হবে এবং দেহ সৌষ্ঠব বৃদ্ধি পাবে। শিক্ষার মাধ্যমে ব্যক্তি জীবনের যে বিকাশ সংঘটিত হবে, তার দ্বারা ব্যক্তির আত্মা প্রকৃত প্রেমানন্দে আপ্লুত হবে, মন শাশ্বত জ্ঞানের অধিকারী হবে, তার জীবনী শক্তি গতিবান হবে এবং দেহ সৌষ্ঠব বৃদ্ধি পাবে। সুতরাং এই জাতীয় চতুর্মুখী বিকাশে সহায়তা করতে হলে শিক্ষার্থীদেরকেও চতুর্মুখী অভিজ্ঞতার সম্মুখীন হতে হবে। অর্থাৎ শিক্ষার পাঠক্রমের অভিজ্ঞতাগুলিকে চারটি শ্রেণীতে শ্রেণীবদ্ধ করে নির্বাচন করতে হবে। অরবিন্দের এই মৌলিক নীতিকে পরবর্তী পর্যায়ে শ্রী শ্রীমা আরও বিস্তৃত করেন এবং বাস্তবায়িত করেন। অরবিন্দের এই মৌলিক নীতিকে পরবর্তী পর্যায়ে শ্রী শ্রীমা আরও বিস্তৃত করেন এবং বাস্তবায়িত করেন। এই পরিকল্পনা অনুযায়ী পাঠক্রমের অভিজ্ঞতাগুলিকে চারটি শ্রেণীতে ভাগ করে নির্বাচন করা হয়। পাঠক্রমের এই চারটি অংশ হল
এক, আধ্যাত্মিক শিক্ষা। এক, আধ্যাত্মিক শিক্ষা। পাঠক্রমের এই অংশের উদ্দেশ্য হল শিক্ষার্থীর আত্মার বিকাশ সাধন করা। এই শিক্ষা শিক্ষার্থীর আত্মাকে পরমাত্মার প্রেমানন্দে আপ্লুত করবে। প্রার্থনা, ধ্যান, জীবনী পাঠ ও আলোচনা ইত্যাদি কার্যাবলী পাঠক্রমের এই অংশের অন্তর্ভুক্ত। এক, আধ্যাত্মিক শিক্ষা। পাঠক্রমের এই অংশের উদ্দেশ্য হল শিক্ষার্থীর আত্মার বিকাশ সাধন করা। এই শিক্ষা শিক্ষার্থীর আত্মাকে পরমাত্মার প্রেমানন্দে আপ্লুত করবে। প্রার্থনা, ধ্যান, জীবনী পাঠ ও আলোচনা ইত্যাদি কার্যাবলী পাঠক্রমের এই অংশের অন্তর্ভুক্ত। দুই, মানসিক শিক্ষা। পাঠক্রমের এই অংশের উদ্দেশ্য হল জ্ঞান বৃদ্ধি করা। এই কারণে ভাষা, গণিত, সামাজিক বিজ্ঞান ইত্যাদি প্রথাগত পাঠ্য বিষয়গুলি এই অংশের জন্য নির্বাচিত করা হয়। দুই, মানসিক শিক্ষা। পাঠক্রমের এই অংশের উদ্দেশ্য হল জ্ঞান বৃদ্ধি করা। এই কারণে ভাষা, গণিত, সামাজিক বিজ্ঞান ইত্যাদি প্রথাগত পাঠ্য বিষয়গুলি এই অংশের জন্য নির্বাচন করা হয়। তিন, জীবনদায়ী শিক্ষা। পাঠক্রমের এই অংশের উদ্দেশ্য হল শিক্ষার্থীর জীবনী শক্তি বৃদ্ধি করা। সাধারণ অর্থে জীবনী শক্তির বিকাশ বলতে শিক্ষার্থীর প্রাক্ষভিক এবং সামাজিক বিকাশকে বোঝায়। এই অংশে থাকবে ইন্দ্রিয় প্রশিক্ষণের ব্যবস্থা, সাধারণ বিজ্ঞান এবং সৌন্দর্য সম্ভোগ সংক্রান্ত কার্যাবলী। তিন, জীবনদায়ী শিক্ষা। পাঠক্রমের এই অংশের উদ্দেশ্য হল শিক্ষার্থীর জীবনী শক্তি বৃদ্ধি করা। সাধারণ অর্থে জীবনী শক্তি বলতে শিক্ষার্থীর প্রাক্ষভিক এবং সামাজিক বিকাশকে বোঝায়। এই অংশে থাকবে ইন্দ্রিয় প্রশিক্ষণের ব্যবস্থা, সাধারণ বিজ্ঞান এবং সৌন্দর্য সম্ভোগ সংক্রান্ত কার্যাবলী। চার, শারীর শিক্ষা। পাঠক্রমের এই অংশের উদ্দেশ্য হল শিক্ষার্থীর দৈহিক বিকাশে তথা দেহ সৌষ্ঠব বৃদ্ধিতে সহায়তা করা। শরীরচর্চামূলক বিভিন্ন কার্যাবলী পাঠক্রমের এই অংশে অন্তর্ভুক্ত করা হবে, যেমন খেলাধুলা, অ্যাথলেটিক্স, জলক্রীড়া, যোগাসন, প্রাথমিক চিকিৎসা ইত্যাদি। চার, শারীর শিক্ষা। পাঠক্রমের এই অংশের উদ্দেশ্য হল শিক্ষার্থীর দৈহিক বিকাশে তথা দেহসৌষ্ঠব বৃদ্ধিতে সহায়তা করা। শরীরচর্চামূলক বিভিন্ন কার্যাবলী পাঠক্রমের এই অংশের অন্তর্ভুক্ত হবে, যেমন খেলাধুলা, অ্যাথলেটিক্স, জলক্রীড়া, যোগাসন, প্রাথমিক চিকিৎসা ইত্যাদি। খেলাধুলো, অ্যাথলেটিক্স, জলক্রীড়া, যোগাসন, প্রাথমিক চিকিৎসা ইত্যাদি। পাঠক্রমের এই কাঠামোটি অরবিন্দ আশ্রম পরিচালিত বিভিন্ন শিক্ষালয়ে অনুসরণ করা হয়ে থাকে। এই পাঠক্রমের বৈশিষ্ট্য হল এখানে পাঠক্রম রচনার জন্য অভিজ্ঞতাগুলিকে ব্যক্তিসত্তা বিকাশের বিভিন্ন দিকের পরিপ্রেক্ষিতে নির্বাচন করা হয়। এই পাঠক্রমে অভিজ্ঞতাগুলিকে
গতানুগতিক রীতির অনুসরণে জ্ঞানের শাখার প্রকৃতি অনুযায়ী বিন্যাস করা হয়নি। ব্যক্তিসত্তার সামঞ্জস্যপূর্ণ বিকাশের জন্য যে সকল অভিজ্ঞতাগুলি একান্তভাবে প্রয়োজন, সেগুলিকে সবই পাঠক্রমে যুক্তি নির্ভরভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই কারণে আধুনিক অনেক শিক্ষাবিদ শ্রী অরবিন্দের এই পাঠক্রম রচনা সংক্রান্ত ধারণার মূল নীতিটিকে বিশেষভাবে স্বীকৃতি দিয়ে থাকেন। শ্রী অরবিন্দের শিক্ষণ নীতি। শ্রী অরবিন্দ বিশেষ সংগঠিত শিক্ষা পদ্ধতির প্রবর্তন করেননি। শিক্ষণ পদ্ধতি নির্বাচনের দায়িত্ব তিনি সম্পূর্ণভাবে শিক্ষকের ওপরই অর্পণ করার পক্ষপাতী ছিলেন। শিক্ষক তার প্রয়োজন অনুযায়ী এবং পরিস্থিতি অনুযায়ী নিজস্ব সুবিধাজনক শিক্ষণ পদ্ধতি নির্বাচন করবেন, এইটি প্রত্যাশিত। তবে দেখা যায় শ্রী অরবিন্দ আধুনিক বিভিন্ন মনোবিদ্যাসম্মত পদ্ধতিকে আংশিকভাবে সমর্থন করেছেন। শ্রী অরবিন্দ কোনো বিশেষ সংগঠিত শিক্ষা পদ্ধতি প্রবর্তন করেননি। শিক্ষণ পদ্ধতি নির্বাচনের দায়িত্ব তিনি সম্পূর্ণভাবে শিক্ষকের ওপরই অর্পণ করার পক্ষপাতী ছিলেন। শিক্ষক তার প্রয়োজন অনুযায়ী এবং পরিস্থিতি অনুযায়ী নিজস্ব সুবিধাজনক শিক্ষণ পদ্ধতি নির্বাচন করবেন, এইটি প্রত্যাশিত। তবে দেখা যায় শ্রী অরবিন্দ আধুনিক বিভিন্ন মনোবিজ্ঞানসম্মত পদ্ধতির আংশিকভাবে সমর্থন করেছেন। শ্রী অরবিন্দ শিক্ষণের ক্ষেত্রে মনোবৈজ্ঞানিক প্রবণতাকে সমর্থন করলেও সেই প্রবণতার সীমাবদ্ধতা সম্পর্কে সচেতন ছিলেন। শ্রী অরবিন্দ আধুনিক মনোবিদ্যাসম্মত পদ্ধতিগুলির দৃষ্টিভঙ্গিগত সংকীর্ণতার কথা বিবেচনা করে শিক্ষা পদ্ধতি সংগঠিত করার দায়িত্ব শিক্ষকের ওপরই অর্পণ করেছেন এবং নির্দেশক হিসাবে 3টি নীতি অনুসরণ করার পরামর্শ দিয়েছেন এবং নির্দেশক হিসাবে 3টি নীতি অনুসরণ করার পরামর্শ দিয়েছেন। এগুলিকেই তার শিক্ষণের নীতি বলা হয়। এগুলিকেই তার শিক্ষণের নীতি বলা হয়। 1. শিক্ষককে স্মরণ রাখতে হবে, শিক্ষার্থীকে জোর করে কিছু শেখানো যায় না। শিক্ষার্থীদের শিক্ষার্থীকে নিজেকেই শিখতে হবে। শিক্ষককে স্মরণ রাখতে হবে, শিক্ষার্থীকে জোর করে কিছু শেখানো যায় না। শিক্ষার্থীকে নিজেকেই শিখতে হবে। শিক্ষার্থী যাতে নিজে শিখতে উৎসাহিত হয় সে বিষয়ে উপযুক্ত সাহায্য করাই হবে শিক্ষকের কাজ। শিক্ষার্থী যাতে নিজে শিখতে উৎসাহিত হয় সে বিষয়ে উপযুক্ত সাহায্য করাই হবে শিক্ষকের কাজ। শিক্ষণের প্রথম নীতি হল কাউকে শিক্ষা দেওয়া যায় না। শিক্ষকের কাজ আদেশ দেওয়া বা খবরদারি করা নয়। শিক্ষণের প্রথম নীতি হল কাউকে শিক্ষা দেওয়া যায় না। শিক্ষকের কাজ আদেশ দেওয়া বা খবরদারি করা নয়। তার কাজ হল শিক্ষার্থীদের সাহায্য করা এবং নির্দেশনা দান করা। তার কাজ হল
শিক্ষার্থীদের সাহায্য করা এবং নির্দেশনা দান করা। এই নীতি অনুসরণ করে প্রত্যেক শিক্ষক তার কাজে অগ্রসর হবেন। তার নির্বাচিত যে কোনো শিক্ষা পদ্ধতির প্রধান উদ্দেশ্য হবে শিক্ষার্থীদের জ্ঞানের উৎস সন্ধানে সাহায্য করা, জ্ঞান সরবরাহ করা নয়। জ্ঞান সরবরাহ করা নয়। যে শিক্ষণ পদ্ধতি শিক্ষার্থীকে স্বয়ং শিখনে অনুপ্রাণিত করবে সেটিই হবে আদর্শ পদ্ধতি। যে শিক্ষণ পদ্ধতি শিক্ষার্থীকে স্বয়ং শিখনে অনুপ্রাণিত করবে সেটিই হবে শিক্ষার আদর্শ পদ্ধতি। 2. শ্রী অরবিন্দ বলেছেন, শিক্ষণের জন্য শিক্ষার্থীর ব্যক্তিগত মানসিক বৈশিষ্ট্যাবলীর ওপর শিক্ষককে নির্ভর করতে হবে। এই শিক্ষণ নীতির প্রকৃত তাৎপর্য হলো এই যে শিক্ষণ পদ্ধতি মনোবিজ্ঞানসম্মতভাবে বা শিক্ষার্থীর মনোপ্রকৃতির সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে সংগঠিত করার ব্যবস্থা করতে হবে। অর্থাৎ শিক্ষার্থীর চাহিদা, অনুরাগ, মনোভাব ইত্যাদির পরিপ্রেক্ষিতে যাতে জ্ঞান আহরণের কৌশল নির্বাচন করতে পারে সেই সুযোগ যেন শিক্ষণ পদ্ধতির মধ্যে থাকে। 3. শিক্ষণের তৃতীয় নীতিতে শ্রী অরবিন্দ শিক্ষণের ব্যাপারে শিক্ষার্থীর বর্তমান অবস্থার গুরুত্বের কথা উল্লেখ করেছেন। এই শিক্ষানীতির মূল তাৎপর্য হলো এই যে শিক্ষণের সময় শিক্ষার্থীকে তার জানা অভিজ্ঞতা থেকে অজানার দিকে পরিচালিত করতে হবে। অর্থাৎ শিক্ষণ কৌশল এবং শিক্ষণীয় বিষয়বস্তু নির্বাচনের সময় শিক্ষার্থীর বর্তমান কৃষ্টিগত অভিজ্ঞতার কথা শিক্ষককে বিবেচনা করতে হবে। শিক্ষণের প্রস্তাবিত 3টি নীতি বিশ্লেষণ করলে দেখা যায় প্রত্যেকটিকে শিক্ষণ প্রক্রিয়ার তুলনায় শিক্ষণ প্রক্রিয়ার উপরই বেশি গুরুত্ব আরোপ করা হয়েছে। প্রত্যেকটিতে শিক্ষণ প্রক্রিয়ার তুলনায় শিক্ষণ প্রক্রিয়ার অর্থাৎ টিচিং প্রসেস তুলনায় শিক্ষণ প্রক্রিয়ায় অর্থাৎ লার্নিং প্রসেসের উপরই বেশি গুরুত্ব আরোপ করা হয়েছে। এই নীতিগুলি যেহেতু মনোবৈজ্ঞানিক সিদ্ধান্তের দ্বারা সমর্থিত সেহেতু এগুলি আধুনিক শিক্ষণের নীতি হিসাবে শিক্ষাবিজ্ঞানে স্বীকৃতি দেওয়া হয়েছে। শ্রী অরবিন্দ তার দার্শনিক চিন্তাধারার সঙ্গে মনোবৈজ্ঞানিক সিদ্ধান্তগুলির সার্থক সমন্বয় সাধন করেছেন তার এই শিক্ষণ নীতিগুলির মাধ্যমে। শ্রী অরবিন্দ তার দার্শনিক চিন্তাধারার সঙ্গে মনোবৈজ্ঞানিক সিদ্ধান্তগুলির সার্থক সমন্বয় সাধন করেছেন তার এই শিক্ষণ নীতিগুলির মাধ্যমে। অরবিন্দের ধারণায় শিক্ষালয়। শ্রী অরবিন্দ তার শিক্ষা চিন্তাকে বাস্তব রূপদানের একটি আদর্শ প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন। শ্রী অরবিন্দ তাঁর শিক্ষা চিন্তাকে বাস্তব রূপদানের একটি আদর্শ প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন।
তার সেই ইচ্ছা পূরণের উদ্দেশ্যে শ্রী শ্রীমা শ্রী শ্রীমা 1943 সালে 1943 সালে পন্ডিচেরি আশ্রমে একটি বিদ্যালয় স্থাপন করেন। 1943 সালে পন্ডিচেরি আশ্রমে একটি বিদ্যালয় স্থাপন করেন। প্রথম পর্যায়ে এই বিদ্যালয়ে আশ্রমবাসী ব্যক্তিদের ছেলেমেয়েদের শিক্ষার ব্যবস্থা করা হয়। পরে বিভিন্ন পর্যায়ে পরিবর্তিত হয়ে এই বিদ্যালয় বর্তমানে শ্রী অরবিন্দ আন্তর্জাতিক শিক্ষা কেন্দ্রে রূপান্তরিত হয়েছে। শ্রী অরবিন্দ ইন্টারন্যাশনাল সেন্টার অফ এডুকেশন। শ্রী অরবিন্দ ইন্টারন্যাশনাল সেন্টার অফ এডুকেশন। শ্রী অরবিন্দ মানুষের বস্তু চেতনাকে বিশ্ব চেতনায় রূপান্তরিত করার জন্য শিক্ষার প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন। এই উদ্দেশ্যে তিনি শিক্ষা সম্পর্কিত যে ধারণার প্রবর্তন করেন তার সঙ্গে সামঞ্জস্য রক্ষা করে প্রথমত আশ্রম বিদ্যালয়ের এবং বর্তমান আন্তর্জাতিক শিক্ষা কেন্দ্রের পরিচালনা করা হয়। শিক্ষার উদ্দেশ্য সাধনের জন্য এই শিক্ষালয় পরিচালনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ নীতি গ্রহণ করা হয়েছে। এই নীতিকে বলা হয় মুক্ত অগ্রগতির নীতি, প্রিন্সিপল অফ ফ্রি প্রগ্রেস। মুক্ত অগ্রগতির নীতি। এই নীতি অনুযায়ী প্রিন্সিপল অফ ফ্রি প্রগ্রেস, এই নীতি অনুযায়ী শিক্ষার্থী তার চাহিদা অনুযায়ী শিক্ষালয়ে বিষয়বস্তু নির্বাচন করতে পারে। কোনো শিক্ষার্থী ইচ্ছা করলে একের বেশি ভাষা শিক্ষা করতে পারে। শিক্ষালয়ে পাঠ্যক্রমের পাঠ্য বিষয়গুলিকে প্রথাগত ব্যবস্থার মতো বিজ্ঞান, কলা ইত্যাদি বিভাগে শ্রেণীবদ্ধ করা হয় না। বিষয় নির্বাচনের ব্যাপারে শিক্ষার্থীকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়। এমনকি ইচ্ছা করলে শিক্ষার্থী যে কোনো সময় তার পাঠ্য বিষয় পরিবর্তন করতে পারে। এই শিক্ষালয়ে আনুষ্ঠানিক কোনো পরীক্ষার ব্যবস্থা নেই, তবে শিক্ষকগণ নিয়মিত শিক্ষার্থীদের মূল্যায়ন করেন এবং তার ভিত্তিতে তাদের শ্রেণীবিন্যাস করেন। এই শ্রেণীবিন্যাস করা হয় বিভিন্ন পাঠ্য বিষয়ের পরিপ্রেক্ষিতে। যে বিষয়ে শিক্ষার্থীর অগ্রগতির হার বেশি সে বিষয়ে সে উচ্চ শ্রেণীতে উন্নীত হয়। এছাড়া খেলাধুলা, সৃজনাত্মক কাজ, শারীর শিক্ষা ইত্যাদিতে অংশগ্রহণ এই শিক্ষালয়ে শিক্ষার্থীদের জন্য আবশ্যিক। এক কথায় বলা যায়, শিক্ষালয়ের পরিবেশ এমনভাবে রচনা করা হয় যাতে শিক্ষার্থী পূর্ণ স্বাধীনতার মধ্যে দিয়ে তার ব্যক্তিসত্তার সকল দিকের সামঞ্জস্যপূর্ণ বিকাশের সুযোগ পায়। যেহেতু শিক্ষার্থীগণের স্বাধীন জীবন বিকাশ একক কোনো নিয়ম অনুসরণ করে সংগঠিত হয় না, সেহেতু শিক্ষালয় পরিচালনার কোনো বাঁধা ধরা নিয়ম শ্রী অরবিন্দের শিক্ষা ব্যবস্থায় নেই। তাই শ্রী অরবিন্দের মতে শিক্ষার আদর্শগুলি চরিতার্থ করতে হলে শিক্ষালয়গুলি একটি পরীক্ষাগার হিসাবে সংগঠিত করতে হবে। শ্রী অরবিন্দর শিক্ষা চিন্তায় শিক্ষক। শ্রী অরবিন্দ
তার শিক্ষা চিন্তায় শিক্ষককে পরামর্শদাতার ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন। শিক্ষকের দায়িত্ব সম্পর্কে তিনি বলেছেন, শিক্ষকের কাজ তার নিজের ধারণা বা জ্ঞানকে শিক্ষার্থীর ওপর আরোপ করা নয়, শিক্ষার্থী কিভাবে তার মন ও গুলিকে জ্ঞান আহরণের জন্য প্রস্তুত করতে পারে সে বিষয়ে তাকে অবগত করানোই হবে শিক্ষকের কাজ। শ্রী অরবিন্দের মতে শিক্ষকের কাজ হবে প্রকৃত বন্ধুর মতো। তিনি শিক্ষার্থীকে সেই সকল কৌশল সম্পর্কে অবগত করাবেন যেগুলি প্রয়োগের মাধ্যমে সে নিজেই জ্ঞান আহরণে সক্ষম হবে। মন্তব্য: শ্রী অরবিন্দের শিক্ষাচিন্তা তাঁর গভীর আধ্যাত্মিক চেতনা এবং তীক্ষ্ণ বৈজ্ঞানিক বিশ্লেষণ প্রসূত। তাই তাঁর সমন্বয়ী শিক্ষার ধারণার মধ্যে শ্রী অরবিন্দ পাশ্চাত্য ও প্রাচ্য দৃষ্টিভঙ্গির সার্থক সমন্বয় সাধন করেছেন। শ্রী অরবিন্দের শিক্ষা দর্শন কোনো ধর্মীয় সাম্প্রদায়িকতার দ্বারাও প্রভাবিত নয়। যে মৌলিক মানব ধর্মের ভিত্তিতে এই শিক্ষা ধারণার প্রস্তাব তিনি করেছেন তা যে কোনো দেশে যে কোনো ধর্মের মানুষের ক্ষেত্রেই প্রযোজ্য। সুতরাং শ্রী অরবিন্দের শিক্ষা সম্পর্কিত এই মতবাদকে আধুনিক বিশ্বের জন্য একটি সর্বজনীন শিক্ষার পাঠ্যক্রম, শিক্ষার পরিকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে প্রয়োগ করা যেতে পারে। সুতরাং শ্রী অরবিন্দের শিক্ষা সম্পর্কিত এই মতবাদকে আধুনিক বিশ্বের জন্য একটি সর্বজনীন শিক্ষার পরিকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে প্রয়োগ করা যেতে পারে।